খ্রিস্টপূর্ব 3100 সাল প্রাচীন মিশরে তখন চলছিল ফ্রাউনদের শাসনামল। মূলত সে সময় মিশরদের রাজাদের ফ্রাউন নামে অভিহিত করা হতো। ওই সময়টাতে মিশরে গড়ে ওঠে বিশাল বিশাল সব পিরামিড আর দেবতাদের মূর্তি, যার কিছু কিছু স্থাপত্য এখনো দাঁড়িয়ে আছে। মিশরের রাজারা এই কাজটা করত মূলত তাদের রাজ্য সৌন্দর্য বৃদ্ধির জন্য, আর এই কাজে সাধারণত রাজ্যে গরিবদেরকে দাস হিসেবে ব্যবহার করা হতো। মিশরে সে সময় দাস প্রথার ব্যাপক প্রচলন ছিল। সাধারণ পণ্যের মতোই বাজারে বেচা কেনার হাট বসত। সামান্য অর্থের বিনিময়ে বড়লোকেরা গরিবদেরকে দাস হিসেবে কিনে আনতো, আর এরপর তাদের উপর চাপানো হতো অমানবিক কাজের বোঝা। ঠিক মতো খেতে তো দিতই না, তার উপরে পান থেকে চুন খসলেই তাদের উপর করা হতো নির্মম অত্যাচার। এরপর যাকে ইচ্ছা তাকে বন্দি করে নির্মমভাবে হত্যা করা ছিল বেশ সাধারণ ব্যাপার। তো আজকে আমরা এক্সপ্লেন করব ফ্রাউন আমলের পুরনো সভ্যতা নিয়ে নির্মিত মুভি এক্সোডাস গডস অ্যান্ড কিং, যার শুরুতেই তুলে ধরা হয় হিব্রু সম্প্রদায় বা বনি ইসরায়েলদের দাসত্বের কথা। দীর্ঘ 400 বছর যাবৎ মিশরের ফেরাউনরা যাদের উপর চালিয়েছে অমানবিক অত্যাচার, কিন্তু এত অত্যাচারের পরও ওই হিব্রু সম্প্রদায় মানুষের মনে ছিল আশার আলো। তাদের বিশ্বাস ছিল তাদের সৃষ্টিকর্তারা অবশ্যই তাদের রক্ষা করবেন। কিন্তু শেষমেশ তাদের সাথে আসলে কি হয় এটা আমরা জানতে পারবো মুভির একদম শেষ ভাগে। তবে শুরু করার আগে জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন আমলের যে ঘটনা সেটা দেখতে পারবো, যদিও সেটা এখানে হিব্রু বাইবেলের অনুসারে তুলে ধরা হয়েছে। কারণ আমরা সবাই জানি যে মুসা আলাইহিস সালাম একাধারে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মে মানা হয়। তো ইসলাম ধর্ম অনুসারে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা যেহেতু আমরা সবাই জানি, তাই হিব্রু বাইবেল অনুসারে এখানে যা উপস্থাপন করা হয়েছে তা দেখে কেউ বিচলিত হবেন না আশা করি। মুভির শুরুতেই আমরা মেলফিস নামে এক বিশাল প্রাসাদ দেখতে পাই, যে প্রাসাদে মিশরের রাজা তার রাজ্যে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসছেন। আলোচনার এক পর্যায়ে উজির জানায় যে তাদের রাজ্যের ঠিক সীমানায় হিকটি নামে এক সম্প্রদায়ের মানুষ প্রায় 16,000 সৈন্য নিয়ে অবস্থান নিয়েছে। তাদের ধারণা যে মিশরের রাজা তাদের উপর আক্রমণ চালাতে পারে, তাই মূলত তারা এই প্রস্তুতি নিয়েছেন। এটা শুনে রাজা জানায় যে হিকটিদের উপর কোনো আক্রমণ চালানোর ইচ্ছেই তার নেই। জীবনের এই সময়টাতে তিনি কোনো যুদ্ধ চান না, কিন্তু একই সাথে নিজের রাজ্যের সীমানার কাছে তাদের হিকটিদের এই উপস্থিতি তিনি মেনে নিতে পারছেন না, কেননা তিনি কোনোভাবেই চান না তার রাজ্যে কোনোভাবেই হিকটিদের আক্রমণ হোক। তাই রাজা এখানে সিদ্ধান্ত নেয় যে হিকটিদের আক্রমণের আগে তারা তাদের আক্রমণ করবে। কিন্তু এই আক্রমণের ফলাফল কি হবে এটা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল রাজার মনে। তাই ভবিষ্যৎ জানার জন্য তিনি এক ভাগ্যগণককে তার সবাই ডেকে পাঠান। ভাগ্যগণক মহিলাটি তার সামনে থাকা মৃত রাজহাঁসের শরীর থেকে একটানে কলিজা বের করেন। এরপর সে সেটাকে আগুনে পুড়িয়ে তাতে বিড়বিড় করে কিছু একটা পড়েন। রাজা তখন গণক মহিলার কাছে প্রশ্ন করেন যে হিকটিদের আক্রমণের ফলাফল কি হবে। উত্তরে ভাগ্যগণক জানায় আক্রমণের ফলাফল কি হবে তা সে জানে না, তবে আক্রমণে যাওয়া দুই সেনাপতির মধ্যে যে সেনাপতি অপর আরেক সেনাপতির প্রাণ বাঁচাবে সেই হবে মিশরের পরবর্তী রাজা। ভাগ্যগণকের কথা শুনে পাশে দাঁড়ানো মোজেস হেসে ফেলে, কেননা সে ভাগ্য গণনা সহ এমন কোনো কিছুকেই সে বিশ্বাস করে না। আসলে রাজা এই আক্রমণের সেনাপতি হিসাবে তার ছেলে রামেসিস ও তার মেয়ে বিথিয়ার ছেলে মোজেসকে পাঠাচ্ছে। আসলে মোজেস বলতে মূলত মুসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, তাই পুরো ভিডিওতে আমরা মুসা নামটি ব্যবহার করব। যাই হোক, ভাগ্যগণককে রাজা ও তার ছেলে রামেসেস বিশ্বাস করলেও মুসা এসবের বিন্দু মাত্র পাত্তা দেয় না। ভাগ্যগণকের কথা শুনে রামেসেস কিছুটা অস্বস্তি ফিল করলেও মুসার তেমন কোনো ভূক্ষেপ নেই। তো রাজা শেষমেশ হিট্টিদের উপরে আক্রমণের সিদ্ধান্ত নেয়। তাই তিনি একে একে রামেসেস ও মুসাকে দুটি তলোয়ার দেয়, কিন্তু রামেসেস আর মুসা দুজনকে জানায় যে রাজা একজনের তলোয়ার অন্যজনকে দিয়েছেন। এটা শুনে রাজা বলেন যুদ্ধে রামেসেস আর মুসা একে অপরকে সাহায্য করেন, তাই মূলত তিনি এই কাজটি করেছেন। এটা শুনে মুসা আর রামেসেস পরস্পরের সাথে হাত মিলায় এবং তাদের বিশাল বাহিনী নিয়ে বেরিয়ে পড়ে। তবে বের হওয়ার আগে রামেসেস মুসাকে বলে সে যেন তার থেকে দূরে দাঁড়িয়ে যুদ্ধ করে, আর রামেসেস বিপদে পড়লে মুসা যাতে সাহায্য করতে এগিয়ে না আসে। তবে রামেসেসের এই কথাকে মুসা তেমন একটা পাত্তা দেয় না। এদিকে আমরা আবার সেই হিট্টিদের দেখতে পাই যারা নিজেদের মতো করে তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল। যুদ্ধ বা আক্রমণের জন্য তারা তেমন একটা প্রস্তুত ছিল না। এমন সময় একজন ঘোড়ায় করে দ্রুত এসে হিট্টিদের জানায় যে আক্রমণের জন্য মিশরের রাজার সেনারা এগিয়ে আসছে। এটা শুনে হিট্টিরাও দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এদিকে মুসা আর রামেসেসের তাদের বিশাল সৈন্যদের নিয়ে হিট্টিদের উপর আক্রমণ করে বসে। এই আক্রমণ প্রতিহত করার তেমন একটা সময় পায় না হিট্টিরা। শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে রামেসেস মাটিতে পড়ে গেলে পিছন থেকে এক হিট্টি সেনা তাকে মারতে এগিয়ে আসে। এটা দেখে দ্রুত তার কাছে এগিয়ে যায় মুসা। দূর থেকে সে বল্লাম ছেড়ে সেই হিট্টি সেনাকে হত্যা করে এবং রামেসেসের জীবন রক্ষা করে। তবে মুসার এই কাজের জন্য কিছুটা মন খারাপ করে বসে রামেসেস, তাই পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। যুদ্ধে জয়ী হয়ে রাজ্যে ফিরে আসে তারা। প্রজারা তাদের সদরে গ্রহণ করে। এর কিছুক্ষণ পর মুসাকে রাজা তার কাছে ডেকে পাঠায়। মুসা আসতেই রাজা তাকে জিজ্ঞেস করে যুদ্ধে আসলে কি হয়েছে।
দিচ্ছে, কেননা সে যাকে যুদ্ধের ব্যাপারে জিজ্ঞেস করছে সেই তাকে মিথ্যা বলছে, এমনকি রামেসেস তাকে মিথ্যা বলেছে। তখন মুসাও বলে যে যুদ্ধে আসলে কিছুই হয়নি, কিন্তু রাজা মুসাকে মিথ্যা বলতে নিষেধ করে। তখন মুসা এবার জানায় যে যুদ্ধে সে রামেসেসের জীবন বাঁচিয়েছে। এটা শুনে রাজা বেশ খুশি হন। সে বলে যে আমি তোমাকে যতটা ধন্যবাদ দেব ততটাই কম হবে, কেননা তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো। এরপর কিছু একটা চিন্তা করে মুখ শক্ত হয়ে আসে রাজার। সে এবার মুসাকে বলে তাহলে তুমি কি পরবর্তী রাজা হচ্ছ? কিন্তু তুমি তো আমার কোনো উত্তরসূরি নাও। মুসা তখন তাকে বলে আমি কোনোভাবেই আপনার উত্তরসূরি নই, আর আমি রাজাও হচ্ছি না। তাছাড়া ভাগ্যগণকের এসব কথাকে আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। এরপর পরবর্তী সিন পরিবর্তন হয়। সেখানে আমরা দেখি রাজার বিভিন্ন মন্ত্রীরা রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করছেন। এখানে একজন মন্ত্রী জানায় যে দিন দিন হিব্রু সম্প্রদায়ের মধ্যে নানান ছোটখাটো বিবাদ দেখা দিচ্ছে। এটা যে কোনো সময় বড় বিদ্রোহের আকার নিতে পারে, তাই তাদের এখনই তাদের মধ্যে কিছু একটা করা উচিত। এটা শুনে রাজা রামেসেসকে সেই দাসদের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য পাইথমে যেতে বলে, কিন্তু রামেসেসের এতে কিছুটা সংকোচ বোধ করে, কেননা সে তো একজন রাজপুত্র। তাই পাইথনে গিয়ে দাসদের সাথে কথা বলা কোনোভাবেই তার জন্য সম্মান সূচক নয়। রামেসেসের এসব কথায় রাজা বেশ ক্ষেপে যায়। তিনি রামেসেসকে বলেন কিছুদিন পর তার তো রাজা হতে হবে, তখন এই সমস্ত ব্যাপার তাকে একলাই সামলাতে হবে। তাই এখনই তার উচিত এসব ব্যাপারে নিজেকে মানিয়ে নেওয়া। রাজার কঠোর নির্দেশ শুনে রামেসেস কিছুটা মন খারাপ করে। তাই রাতের বেলা সে একটা কক্ষে বিভিন্ন বিষধর সাপ হাতে নিয়ে সেগুলোর বিষ নামাচ্ছে এবং নিজেকে শান্ত করার চেষ্টা করছে। ঠিক তখনই সেখানে মুসা প্রবেশ করে। সে রামেসেসকে জানায় পাইথমে সে নিজেই যাবে, মানে মুসা যাবে, কেননা সে চায় না কোনোভাবেই রামেসেসের সম্মানহানি ঘটুক। রামেসেস এই ব্যাপারে মুসাকে কিছু না বললেও ভাগ্যগণকের কথা সে কিছুতেই মন থেকে সরাতে পারছে না। তো পরদিন মুসা কিছু লোক নিয়ে পাইথমের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে সে দেখতে পায় দাসদের উপরে ভয়াবহ নির্যাতন চলছে। তাদেরকে দিয়ে বিশাল বিশাল পাথর আনা নেওয়া করছে, আর কিছু ভুল হলেই তাদের পিঠে চাবুক চালানো হচ্ছে। ব্যাপারটা দেখে মুসার খুবই খারাপ লাগে। এরপর মুসা যায় পাইথমের উজিরের সাথে দেখা করতে। সে উজিরকে এসবের কারণ জিজ্ঞেস করলে উজির জানায় যে দাসদের সাহস দিন দিন বেড়েই যাচ্ছে, তাই তাদেরকে সাইজে আনার জন্য নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাছাড়া এসব দাসদের জীবনে তেমন কোনো মূল্য নেই, এরা বাঁচলো নাকি মরলো তাতে আসলে কারো কিছু যায় আসে না। উজিরের এসব কথাগুলো মোটেও পছন্দ হয় না মুসার। সে উজিরকে জানায় যে যেসব দাসদের বয়স বেশি তাদের সাথে সাক্ষাৎ করতে চায় সে। তাই উজির মুসাকে এই সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। সে সাক্ষাতে আসা দাসদের সাথে মুসা কথা বলে যে তারা আসলে কি চায়। তখন দাসদের মধ্যে সব থেকে বয়স্ক ব্যক্তিটি জানায় যে তারা তাদের দেশ কেনানে ফিরে যেতে চায়, এর বেশি আর কিছু চায় না। উত্তরে মুসা বলে সে মাত্রই কেনানে ঘুরে এসেছে। কেনানের অবস্থা বেশ ভয়াবহ, নানা রকম ভয়ঙ্কর ডাকাত দলে উৎপাত সেখানে, তাই কেনানে না ফিরে এখানে থাকাটাই তাদের জন্য বেশ ভালো হবে। কিন্তু মুসার কথাতে তারা সন্তুষ্ট হয় না। এরপর মুসা ওই বয়স্ক দাসকে তার নাম জিজ্ঞেস করলে সে উল্টো মুসার পরিচয় জানতে চায়। তখন মুসা জানায় যে সে হলো প্রিন্সেস বিথিয়ার ছেলে মুসা। এটা শুনে সেখানে দাসদের চোখে মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু মুসা ঠিক এর কারণ বুঝতে পারে না। এর মধ্যে বয়স্ক দাস মুসাকে বলে যে তার নাম নুন, এবং নুন মুসাকে একটা চিরকুটের মাধ্যমে জানায় যে মুসার সাথে সে আলাদাভাবে দেখা করতে চায়। তো নুনের চিরকুট পেয়ে মুসা বেশ কৌতূহলী হয়, তাই সে রাতে নুনের সাথে দেখা করতে আসে। নুন মুসাকে দেখা মাত্রই জিজ্ঞেস করে যে মুসা ভাগ্যে বিশ্বাস করে কিনা। মুসা উত্তরে না বললেও নুন বলে মুসা ভাগ্যে বিশ্বাস না করলেও ভাগ্যে তাকে এখানে নিয়ে এসেছে, কেননা মুসার জন্ম কোনো সেনাপ্রধানের ঘরে হয়নি। মুসার জন্ম হয়েছে সাধারণ একটা হিব্রু দাসের পরিবারে। এটা শুনে মুসা বেশ রেগে ওঠে। সে নুনের কথা বিন্দুমাত্র বিশ্বাস করে না। নুন তখন মুসাকে শান্ত করার পর বলে যে দীর্ঘকাল থেকে তারা এই অত্যাচার থেকে মুক্তি লাভের আশায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে আসছিল। এরপর মুসা যেই বছর জন্ম নেয় সেই বছরে একজন ভাগ্যগণক ভবিষ্যৎবাণী করে রাজাকে জানায় যে এই বছর হিব্রুদের ঘরে এমন এক ছেলে জন্ম হবে যে সে হবে তাদের মসিহ বা লিডার, আর সেই ছেলেটি বড় হয়ে রাজাকে হত্যা করবে এবং হিব্রুদের এই দাসপ্রথা থেকে মুক্তি করবে। ফলে রাজা তখন এটা শুনে বেশ ক্ষেপে যায় এবং ওই বছর হিব্রুদের ঘরে জন্ম নেওয়া প্রতিটা ছেলে সে হত্যা করে। কিন্তু মুসার বাবা কিছুতেই চাননি যে তার ছেলেকে এভাবে হত্যা করা হোক। তাই জন্মের এরপর মুসার বাবা মা তাদের মেয়ে মরিয়মের হাতে মুসাকে তুলে দেয় যেন সে তার ভাইকে নীল নদে ভাসিয়ে দেয়। তবে মরিয়ম এখানে একটা বুদ্ধি খাটায়। সে জানতো প্রিন্সেস বিথিয়া ঠিক কোন সময় নদীর ঘাটে গোসল করতে আসতো, তাই সে ঠিক সেই সময় মুসাকে একটা ঝুড়িতে করে মুসাকে নীল নদে ভাসিয়ে দিলে বিথিয়া সেই ঝুড়িটা পেয়ে যায়। আর বিথিয়ার যেহেতু নিঃসন্তান ছিল তাই সে ফুটফুটে সুন্দর মুসাকে রাজপ্রাসাদে নিয়ে আসে আর নিজের সন্তানের পরিচয়ে বড় করতে থাকে। এমনকি মরিয়মকে নিয়ে আসে মুসার দেখভাল করার জন্য। নুনের মুখে এতক্ষণ ধরে এসব শুনলেও এর কোনো কিছুতেই বিশ্বাস করে না মুসা। সে তাই নুনকে মিথ্যাবাদী বলে বের হয়ে যায়। এরপর পরের দিন মুসা আর উজিরের আবার দেখা হয়। উজির মুসাকে বলে সে দাসদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে। উত্তরে মুসা কিছুই বলে না। সে উজিরকে বলে তুমি কিন্তু রাজা নাও, তাই নিজেকে রাজা ভেবে রাজার বেশে চলাচল বন্ধ করো। এটা বলে মুসা রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। আর মুসার এই কথাটা বেশ গায়ে লাগে উজিরের। তবে এখানে সে কিছুই বলে না।
অন্যদিকে মুসা রাজপ্রাসাদে পৌঁছানোর কিছুদিনের মাথায় রোগে অসুস্থ হয়ে মারা যায় মিশরের রাজা। ফলে উত্তরাধিকার সূত্রে পরবর্তী রাজা হন রামেসেস। রাজা হতে পেরে সে খুব খুশি হয়, তবে ভাগ্যগণকের কথাটার ভয় তখনও তার মধ্যে ছিল। এদিকে নুন যেদিন মুসাকে সব বলছিল তখন উজিরের 2 গুপ্তচর লুকিয়ে লুকিয়ে সব শুনে। তাই মুসা পাইথন থেকে চলে আসার পর তারা সব উজিরকে বলে। আর এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল উজির। সে এবার মুসাকে সাহায্য করার জন্য রামেসেসকে সব বলে দেয়। উজিরের মুখে এসব কথা শুনে রামেসিস অতটা বিশ্বাস না করলেও পুরো বিষয়টা সে পরখ করার সিদ্ধান্ত নেয়। তাই সে মুসা, মরিয়ম আর বিথিয়াকে ডেকে পাঠায়। এরপর মুসার সামনে মরিয়মকে জিজ্ঞেস করে মুসা তার ভাই কিনা। উত্তরে মরিয়ম না বললেও রামেসেস একই প্রশ্ন আবার জিজ্ঞেস করে, কিন্তু এবারও মরিয়ম স্বীকার করে না। এতে রামেসেস বেশ ক্ষেপে গিয়ে মরিয়মের দিকে তলোয়ার দিয়ে ঘাত করতে চায়। আর ঠিক তখনই মুসা রামেসেসকে বাধা দেয় এবং মরিয়মকে বাঁচানোর জন্য স্বীকার করে নেয় যে সে মরিয়মের ভাই এবং সে একজন হিব্রু। রামেসেস এবার তাই ভাগ্য গণকের কথা ভেবে আর কোন রকমের রিস্ক নিতে চায় না। তাই সে মুসাকে রাজ্য থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো পরের দিন রামেসেসের লোকেরা মুসাকে নিয়ে রাজ্যের ঠিক শেষ সীমানায় নিয়ে আসে। এই সময় বিথিয়া আর মরিয়মও আসে। বিথিয়া এখানে মুসার কাছে সব স্বীকার করে। সে বলে যে সে আসলেই মুসাকে নীল নদে কুড়িয়ে পেয়েছে আর মরিয়ম তার নিজের বোন। এরপর মুসাকে একটা লকেট দিয়ে বলে যে মুসাকে যখন সে পেয়েছিল তখন মুসার হাতে এটা বাঁধা ছিল। এটা তার আসল বাবা মায়ের দেওয়া লকেট ছিল। কিন্তু মুসা তখনও বিথিয়ার কথাকে বিশ্বাস করে না। সে তাদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলতে থাকে। এরপর মুসার কাছে না ছিল কোনো খাবার, না ছিল কোনো পানি, তবুও সে চলতে থাকে।